নমস্কার, আমি বাণীব্রত দত্ত আপনাদের সাথে এই মুহূর্তে রয়েছে ফ্যান্টাসি টিভির ক্যামেরার লেন্সবন্দি ক্যামেরার জন্য। আমরা এই মুহূর্তে যেখানে রয়েছে আপনারা জানেন নিশ্চয়ই, লোকসভা নির্বাচন ত্রিপুরা রাজ্য চলছে। গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যতে যখন লোকসভা নির্বাচন চলছে ঠিক তখনই কিন্তু ত্রিপুরা রাজ্য লোকসভা নির্বাচন দুটি আসনে রয়েছে, পূর্ব ত্রিপুরা আসন এবং পশ্চিম ত্রিপুরা আসন। সেই আসনের অবস্থা কীরকম এবং বর্তমানে যারা ভোটার তাদের অভিমত বা কী, এবং কোন দিকে যেতে পারে এই এই দুটো আসন, কার পাল্লা ভারী, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলছি। ইতিমধ্যেই আমরা কিছু জনগণের সাথে আমরা কথা বলেছিলাম, যেটা সার্ভে রিপোর্ট যেটা দেখা যাচ্ছে যে উন্নয়নের ছোঁয়ার দিকে মানুষ অনেকটা এগিয়ে রয়েছে। এবং আমরা যে জায়গায় এখন রয়েছি সেটা হয়েছে এডিসি এলাকা, যেখানে জম্পুই জেলা আরডি ব্লকের অন্তর্গত এই জায়গাটা, যেটা উত্তর পূর্বাঞ্চল ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার জম্পুই জেলা এলাকা। এই জেলার আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকটা বিগত দিনে যেটা ছিল তার থেকে কিন্তু অনেকটা উন্নয়নের ছোঁয়া দেখা যাচ্ছে। যেখানে রাস্তাঘাট এবং যেখানে চলাচল করতে এক সময় যেটা অসুবিধায় মানুষ পড়ছিল সেটা কিন্তু এখন আর নেই। এখন অনেকটা উন্নয়নের ছোঁয়া যে রয়েছে সেটা কিন্তু রাস্তাঘাট এবং যে পার্শ্ববর্তী যেই বিষয়গুলি সেটা দেখতেই মনে হচ্ছে যে এখানে অনেকটা বিগত দিনে যেটা ছিল তার থেকে অনেকটা ডেভেলপমেন্ট হয়েছে। সেই ডেভেলপমেন্টের জন্যই কি মানুষ ভোট দেবেন এখানকার, সেটাই কিন্তু আমরা জানবো এখানকার এলাকারবাসী যারা রয়েছে তাদের কাছ থেকে, এবং যারা জনপ্রতিনিধি রয়েছে তাদের কাছ থেকে আমরা সেই বিষয়টাই তুলে ধরার চেষ্টা করব। দেখতে থাকুন ফ্যান্টাসি টিভি। বলতে চেষ্টা করব এখানে যারা রয়েছেন আমরা দেখতে পাচ্ছি যেখানে আরও মানুষজন আসছেন, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এবার আগামীকাল কিন্তু ভোট কীরকম মনে হচ্ছে? ভোটের আবহাওয়া তো ভালো চলছে। উন্নয়ন হচ্ছে আপনার এলাকায়? আপনি কোন এলাকায় রয়েছেন? পরম্পরা হচ্ছে ভোট দিতে আসছেন, কীরকম মনে হচ্ছে? ভালোই, শান্তিপূর্ণভাবে ভোট হবে কি? শান্তিপূর্ণভাবে ভোট হবে। ধন্যবাদ। আগামীকাল যেটা ভোট কীরকম মনে হচ্ছে আপনাদের? ভোটের আবহাওয়া কীরকম? ভোটের আবহাওয়া তো কোনো খারাপ নয়। কেন খারাপ? কোন দিকে খারাপ? রাস্তাঘাট খারাপ, তেমনি মানুষ চলাফেরা করে ভোট আইব দিবার লাগে। মানে ভোটের ভিড় কম থাকবে আশা করছেন, যেভাবে আবহাওয়া চলছে এই তো। তো এই যে এখন যে সরকার চলছে বিগত বছর, খুশি তো সরকারের কাজে? না কোনো ডেভেলপমেন্ট রয়েছে? এটা তো খুশি স্যার, ঠিক। ওই রাস্তাঘাট খারাপ সব দিকে, ওই ওই বৃষ্টিপাত আইলেও রাস্তা খারাপ, এলাকার খুব সমস্যা। যারা ভোট দিতে যাবেন আপনাদের মতন অনেকে, তারা কি মনে করছেন ভোটের প্রভাব পড়বে সেইগুলি কাজ? এটা তো কোনো কথা বলছে না। কি মনে করছেন আপনারা ভোটের আবহাওয়া? তো মোটামুটি ভালোই আছে। কোন এরিয়াতে রয়েছেন আপনারা? আমরা এখানে রামদুগর গোলা থাকি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছে পশ্চিম ত্রিপুরা আসনে, যেখানে মানুষ সেখানকার ভোট দেবেন। তাদের প্রতিক্রিয়া কিরকম? আগামীকালকে তো ভোট, আপনারা কিভাবে কি মনে করছেন? ভোটের আবহাওয়া কিরকম মনে হচ্ছে? ভোটের আবহাওয়া তো সবাই ভালো, ভোট দেবে তো যাবেন তো সবাই যাবে। আচ্ছা, উন্নয়নের নিরিখে কিরকম মনে হচ্ছে? সবাই উন্নয়ন হয়েছে না উন্নয়ন হয়নি ত্রিপুরা রাজ্যে? ত্রিপুরা রাজ্যে তখন সবাই তো মোটামুটি চলে, এখন ভালোই। আচ্ছা, আমরা কি তো কই আমরা ভালো নেই? আমরা হ্যাঁ আমরাও ভালো আছি। সেটাই বলছি যে আগামীকালকে তো ভোট, ভোটের আবহাওয়াটা কিরকম? আপনারা কিভাবে মানে ভোট দেবেন? উন্নয়নের পক্ষের ভোট না অনুন্নয়ন, কোনটা? অসংখ্য ধন্যবাদ। আপনারা শুনতে পেয়েছিলেন যে এলাকার যে উন্নয়ন হচ্ছে, বিভিন্ন জায়গায় যেভাবে উন্নয়ন হয়েছে, উন্নয়নের নিরিখে ভোট যাচ্ছে, সেটা লোকজন এখানকার অভিমত করছে।
আচ্ছা দিদি, আপনার আগামীকালকে তো ভোট, নির্বাচন কিরকম মনে হচ্ছে? আপনারা ভোট দিতে যাবেন বা কিরকম মনে হচ্ছে? ভোটের আবহাওয়া কিরকম? ভোটের আবহাওয়া হলে ভালোই। আপনার এলাকা কি এখানকার এলাকাটার নাম কি? এলাকার নাম হলো দমাংশালী পাড়া। কোন এরিয়ার ভোট? উন্নয়ন হয়েছে আপনার এলাকায় বিগত আমরা হলো দয়রামপাড়ায় দিচ্ছি, দয়রামপাড়া ভিলেজ। আপনার এলাকাতে উন্নয়ন হয়েছে কি? উন্নয়ন হয় না, উন্নয়ন তো কি হয়, কিছু হয়নি তো। রাস্তা দেখো কেমন, জলটল বৃষ্টি আইলে কেমন হয়। তো আগামীকালকে ভোট দিতে যাবেন তো? হ্যাঁ যাইব। কোন আসনের ভোট? পূর্ব ত্রিপুরা আসন না পশ্চিম ত্রিপুরা আসন? চিনতাম করে পিয়া দক্ষিণ ত্রিপুরা দক্ষিণ ত্রিপুরা সিপাহীজলা ডিস্ট্রিক্ট। তো ভোটের আবহাওয়া কি বলছে? মানে আপনার সঙ্গে যারা ভোট দিতে যাবেন, আপনারা আপনার এলাকার উন্নয়ন বা অনুন্নয়ন কীরকম মনে হচ্ছে? মানে সেটা কি মানুষ কি, আপনারা কি কি ভাবছেন যে সরকার আসুক তার কাছে প্রত্যাশা কি থাকবে? কীরকম মনে হচ্ছে? প্রত্যাশা কি থাকবে সরকারের কাছে? ধন্যবাদ। আপনারা শুনতে পেরেছিলেন এখানে যারা ভোট দেবেন বা আগামীকালকে ভোটে যাবেন তাদের প্রতিক্রিয়া এবং এখানকার যে এলাকার ডেভেলপমেন্ট, অনেকে এবার বলছে উন্নয়ন, সব কিছু মিলে কীরকম মনে হচ্ছে? আগামীকালকে তো ভোট দিচ্ছি, কীরকম মনে হচ্ছে? তারপরেও আসছেন, সেই বিষয়ে আমরা জানতে চাইবো এখানে যারা রয়েছেন তাদের কাছ থেকে কিছু জেনে নেওয়ার চেষ্টা করব। দাদা, আপনার এলাকা তো এই জায়গায় কীরকম মনে হচ্ছে? আগামীকালকে তো ভোট, নির্বাচন ভালো চলছে। আচ্ছা, এই যে কীভাবে এলাকার ডেভেলপমেন্ট কীরকম হয়েছে বিগত সরকারের আমলে? মোটামুটি সবই ভালো। আপনারা দেখতে পাচ্ছেন ফ্যান্টাসি টিভি। আমরা জম্পুই জেলা এলাকার বিভিন্ন জায়গায় যখন পরিদর্শন করি সেখানকার মানুষের সাথে কথা বলেছি। লোকসভা নির্বাচনের পূর্ব এবং পশ্চিম ত্রিপুরা আসনের যেই সিট রয়েছে সেখানে আমরা বিভিন্ন জায়গায় যাই এবং কথা বলতে থাকি। জম্পুই জেলা এলাকায় আসার পর সেখানকার বিগত দিনের তুলনায় ডেভেলপমেন্ট যেটা উন্নয়ন রয়েছে সেখানে কিভাবে হয়েছে বা বিগত দিনে কেনই বা হয়নি সে সম্পর্কে বিষয় খুঁজতে খুঁজতে আমরা চলে এসেছি গোলাঘাটি বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা বর্তমান জম্পুই জেলার বিএসসির চেয়ারম্যান শ্রী বীরেন্দ্র কিশোর দেববর্মার বাড়িতে। আমরা জেনে নেব স্যার আপনার এলাকায় কিভাবে উন্নয়ন হয়েছে। আমরা দেখতে পাচ্ছিলাম বিভিন্ন রাস্তাঘাটের এবং বিভিন্ন জায়গায় যে উন্নয়নের চিত্র, সেটা কিভাবে হয়েছিল বা এখন কেন হয়েছে, বিগত দিনেই বা কেন হয়নি, যদি কিছু বলুন। নমস্কার। প্রথমে জানাইব ফ্যান্টাসি টিভিকে এবং আজকে ফ্যান্টাসি টিভির সাথে আজকে সৌজন্যমূলক সাক্ষাৎ এবং যারা আজকে আমার এই প্রেস মিট ফ্যান্টাসি টিভির সাথে যত মানুষ ত্রিপুরার বাসী এবং আশপাশ যারা দেখেছেন প্রথমে তাদেরকেও আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। দেখুন, আজকে ভালো প্রশ্ন করেছেন। জম্পুই জেলা বিএসসি চেয়ারম্যান আমি নিজে ছিলাম এবং গোলাঘাটি প্রাক্তন বিধায়ক। আমি 5 বছর বিধায়ক হওয়ার পর যে ডেভেলপমেন্ট কথা বলেছেন, আমি ডেভেলপমেন্টের সম্পর্কে কিছু কথা বলবো। আমার এরিয়াটুকু বিরাট বড়, দৈর্ঘ্য প্রস্তুত বিরাট। এদিকে বাগমা, আর এদিকে সূর্যমণিনগর, এদিকে বিশালগড়, আর এদিকে হয়েছে আপনার রতনবাবু এলাকার খয়ারপুর। সেই পর্যন্ত আমার সিমনায় হরিদিকে তাকার জেলা। দৈর্ঘ্য প্রস্তুত বিরাট একটা বিধানসভা বড়। আমার এখানে এই আন্ডারে আমার জম্পুই জেলা তথা আমার গোলাঘাটি বিধানসভা এলাকার পিএইচসি হাসপাতাল আছে। যেমন গোলাঘাটিতে দয়রামপাড়া, নিয়ারেস্ট দয়রামপাড়াতে আছে পিএইচসি এবং কাঞ্চনমালা পিএইচসি আছে। আমার বিধানসভা এই 2টা হসপিটাল আছে পিএইচসি। এই পিএইচসিকে আমি যখন এমএলএ হওয়ার পর আমি দেখেছি এই ডেমিস, কাঞ্চনমালা হাসপাতালটিও ডেমিস এবং দয়রামপাড়ার যে হসপিটালটি সেটাও ডেমিস। সে থেকে আমি
নির্মাণ করেছি, নতুনভাবে কনস্ট্রাকশন করেছি, নতুন বিল্ডিং তোলা হচ্ছেন দয়রামপাড়া, অনেক অঙ্ক টাকা, এবং কাঞ্চনমালাতেও তাই করেছি। এই সাথে স্বাস্থ্য দপ্তর কথা আমি বলছি, মানুষের পরিষেবা ভালোভাবে পাচ্ছেন, ডাক্তারবাবুরা আছেন। আমি সেই দিকে যাচ্ছি এখন এডুকেশন ডিপার্টমেন্টের সম্বন্ধে। এডুকেশন ডিপার্টমেন্টও এখানে অনেক কিছু স্কুল, 91 স্কুল করেছি। এখানে ট্রাইবেলদের জন্য অনেক ফেসিলিটি আছে, 480 জনের কেবিসিতে আছে। শুধু তো যে ট্রাইবেল এসটিগুলা তাদের পড়াশোনা করবেন। এর সাথে জহর নবোদয় হয়েছেন, জহর নবোদয় সেন্ট্রাল স্কুলে দেওয়া হয়েছে, এবং আমার আশপাশ স্কুলে আমার গোলাঘাটি বিধানসভা সংলগ্ন নিয়ারেস্ট কাছাকাছি গোলাঘাটি হাই স্কুল, সেটাও নতুন বিল্ডিং নির্মাণ হয়েছে, এবং বাইরের দিকে তো স্কুল নতুন বিল্ডিং নির্মাণ হয়েছে। প্রচুর কোটি কোটি টাকা কাজ হয়েছে শিক্ষা এবং স্বাস্থ্য। এবং এই সাথে পিডব্লিউডি রুট সম্বন্ধে কিছু বলছি। যখন তখন ছিলেন আমাদের রাজ্য সংসদ তথা আমাদের ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বা 40 লক্ষ মুক্তিদাতা, এখন বর্তমানে তিনি আমাদের 1 নং পশ্চিম ত্রিপুরার লোকসভা নির্বাচনে প্রার্থী। এবং তাই থাকাকালীন রুটগুলা যেভাবে করা হচ্ছে, রুটগুলা এতে মানে অকল্পিত বাইরে, মানুষ ভাবতেই পারি না। নতুন নতুন রাস্তা, আমরা কাঁচা রাস্তাকে পিডব্লিউডি হাতে তুলে দিয়ে ভালো ভালো রাস্তা, পাকা রাস্তা করানো হচ্ছে। রাস্তাগুলির নাম বলতে পারে, প্রচুর রাস্তার নাম। একটা রাস্তা বলুন গোলাঘাটি থেকে আমার নিজ বাড়ি পর্যন্ত, সেটাও কাঁচা রাস্তা ছিল, পিডব্লিউডি রোড ছিল না, পিডব্লিউডিকে হ্যান্ড ওভার করে পিডব্লিউডি রাস্তা সংস্কার করছে, প্রায় 8-9 কোটি টাকা। এরপরে দ্বিতীয়ত আবার রাস্তা হচ্ছেন আপনার টাকারজলা রুট থেকে শুরু করে তোফৈনা মোড়া বাইয়া সামনগর হাই স্কুল থেকে শুরু করে আপনার ইয়া পর্যন্ত, কি বলেন, গাবতী বাজার পর্যন্ত, এটাও পিডব্লিউডি রাস্তা কমপ্লিট। সামনে আবার সামনগর হাই স্কুল থেকে শুরু করে টাকারজলা রুট পর্যন্ত, এটাও টেন্ডার হয়ে গেছে। কিছুদিনের মধ্যে কাজ শুরু হয়ে যাবে নির্বাচনের পরে। অনেক কিছু কাজ করেছি। সেই এস্টিমেট কি খুমলুং টিটিএডিসি দপ্তর থেকে হচ্ছে, না বিজেপি দলের পক্ষ থেকে, না সাধারণ প্রশাসনের পক্ষ থেকে হচ্ছে? প্রশাসনের তরফ থেকে হচ্ছে, রাজ্য সরকার থেকে। রাজ্য সরকার থেকে সেইগুলা কাজ করানো হয়েছে। বললাম তো, যেমন 4 বছর 2 মাস ছিল বিপ্লবদেব মুখ্যমন্ত্রী থাকাকালীন এই কাজগুলা করানো হচ্ছে। আর তাহলে যখন আমি জম্মু জেলা বেশি চেয়ারম্যান হওয়ার পর, এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, পিডব্লিউডি থেকে শুরু করে এডুকেশন, ফরেস্ট, আপনার এগ্রিকালচার, ফিশারি, ইলেকট্রিক্যাল, বিভিন্ন দপ্তর আছে। আমি আমার যে এই আন্ডারে বেশি চেয়ারম্যান আন্ডারে আমি দেখতে পারছি এখানে প্রচণ্ড কাজ হচ্ছে। জানি না অন্যান্য বিধানসভা কেমন হয়েছেন, জানি না অন্যান্য ব্লকে। আমার এই ব্লকে তুলনামূলক 100 থেকে প্রায় 100-এ ধরতে পারি। যেমন একটা জল জীবন মিশন আমি দেখেছি এখানে, এই জম্পু জেলা দেখেছি সকলতানে আপনার টিউবওয়েল 15টা দেখেছি আমি আসার পর। 35 বছরে মাত্র 15টা আমি দেখতে পাচ্ছি। আমি নিজে এসে ব্লকেই বেশি চেয়ারম্যান এবং এমএলএ থাকাকালীন সময়ে আমি করছি অন্তত আপনার 112টা টিউবওয়েল করানো হচ্ছে। আমার 31টায় বিসি আসলো, কোনো বিসিতে 3টা, কোনো বিসিতে 4টা, এই ধরনের হচ্ছে। মানে অদ্ভুত বিষয়। মানুষ এখন জলের জন্য আমরা 70%, 100-এর মধ্যে 70% কাজ করেছি। মানুষের বাড়ি বাড়ি জল পৌঁছে দিচ্ছি। মানে আমি শুনছি বা দেখেছি পূর্বে 35 বছরে আমরা অনেক সময় কুয়ার জল খেত, মাটি করে জল আসতো, ওই জলগুলো আমরা খেতাম। এবং সেই জলগুলো আমরা এখন খেতে হয় না। আমরা অনেক কিছু, আমি বিসি চেয়ারম্যান হওয়ার পর এই জম্পু জলা যেখানে জল কারেন্ট ছিল না, তখন আমরা গাড়ি করে জল পৌঁছানো হচ্ছে। তবু মানুষকে জল খাবার জন্য, না খাওয়ার জন্য আমরা দিতে রাখছি না। এখানকার অর্থনৈতিক অবস্থা কি জনগণের বা জনজাতি অংশের লোকদের? এখানে দেখেন কর্মচারীর সংখ্যা কমই বলা যায়। বেশিরভাগ কৃষি খাওয়ার মানুষ, কৃষি কাজের সাথে যুক্ত আছে এবং লেবারগুলিও আছে এখানে।
আমি দেখেছি এখানে সরকার থেকে যে ফেসিলিটি পাচ্ছেন, বিগত দিনে দেখেছি চাল হাজিরা যায়, এরপরে চাল কিনে খেতে হয়। এই সরকার যেভাবে চাল ফ্রি দিয়েছেন রেশন শপের মাধ্যমে, আমি দেখেছি চাল বেচে তারা বাড়িতে 8-10 বস্তা চাল জমছে। তারা অনেক সময় চালগুলো পরে বিক্রি করে বাড়ির ঘরের জন্য থালা বাসন কিনছে। এসবও আমার কাছে খবর আছে। মানে এখন অভাব বলতে নাই। এই ধরুন এই আমার জম্বু জেলা সাব ডিভিশনের আন্ডারে জম্বু জেলা একটা বিরাট বাজার আছে, টাকার জলা এবং কাবরদি এবং গোলাঘাটিতে অনেক চাল বিজনেস করতো, গাড়ি গাড়ি চাল আনতে আমি দেখেছি পূর্বে। এখন কোনো চাল ব্যাপারী এখন নাই বলা যায়, কারণ রেশনের চাল ফ্রি পাইতেছে। মানে অনেকটা স্বাবলম্বী হয়েছে। হ্যাঁ, অনেক স্বাবলম্বী হয়েছেন মানুষ। এখন কি করেন, কৃষি করেন, যেসেই করেন, আপনার 4 গুণ দাঁড়াতে পারছেন, ডাবল তারা লাভ করতে পারছেন। বিভিন্ন আপনার শাকসবজি করে মানুষ এই বিজয় নদীর সেরার পারে পারে চর আছে, এখানে বিভিন্ন সবজি থেকে শুরু করে অনেক কিছু এখানে উৎপাদন হচ্ছে, আমরা দেখেছি। তার জন্য আমি বলবো এই এলাকায় এখন গরিব বলতে নেই বলা যায়। প্রায় শতকরা 80% লোকেই নিশ্চিতভাবে চলতে পারছি। 20% কিছু লোক আছে এখন তারা কিছু আছে। তারপরে আমার গ্রুপ হাউজিং, যেখানে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে 60,000 মানুষকে ঘর দিয়েছি। 31টা পিসির মধ্যে 60,000 পরিবারকে আমরা ঘর দিয়েছি। আগামীতে আরও আমরা দেব, আগামীতে আমরা আরও ঘর দেব। তাহলে আজকে জম্বু জেলা যেভাবে উন্নতি হচ্ছে, মানে কল্পনা ভাবতে পারি না। বিভিন্ন বাড়ির রাস্তা থেকে শুরু করে ব্রিক সোলিং, বক্স কারবার, সিঁড়ি, এইগুলা সেরা এবং ড্রেন পাকা ড্রেন করা হচ্ছেন। মানে কল্পনা করতে পারি না। মানুষ ভাবছেন এই সরকার, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার, ডাবল ইঞ্জিন সরকার বিজেপি, এই সরকার যেভাবে এইভাবে উন্নয়ন কাজ করবে, সিপিএমরা বলতে হয় দোকানপাটে এখন আব্বাক, তারাও আবাক বলেন কিতা এটা কী ধরনের এই ডেভেলপ করছে। মানে এই গ্রামে আমার পাশে এই গ্রামে এখন গাংঠাকুর বাজার করে একটা বাজার হয়েছে নতুনভাবে, এবং তিয়ারি বাজার করা হচ্ছেন। মানুষ ভাবতেই পারি না এখানে চতুর্দিকে রাস্তাঘাট হচ্ছেন, বাজার হচ্ছেন, বিভিন্ন অফিস আদালত হচ্ছেন। মানে কি বলবো, এখানে অনেক ডেভেলপমেন্ট হয়ে গেছে। এই আপনার এলাকায় আমরা আস্তে আস্তে দেখলাম যে বিভিন্ন জায়গায় মানুষ অনেক জলাশয় এবং যে রাস্তাঘাটের উন্নয়নের পাশাপাশি কিছু গ্রামীণ অর্থনৈতিক যেই অবস্থার যে চিত্র, সেটা আমরা দেখতে পেয়েছিলাম। এটা কিভাবে সম্ভব হয়েছে? সরকারিভাবে কি সুযোগ সুবিধা পেয়েছে লোকজন, বা প্রশাসন থেকেও কি কোনো সহযোগিতা করা হচ্ছে কি? এইগুলো যথেষ্ট সরকার থেকে আমরা সাহায্য করেছি, সরকার মাধ্যমে অনেক কিছু করেছি। এই জলাশয় ক্ষেত্রে ধরুন আমরা যেমন আমাদের ফিশারি ডিপার্টমেন্ট থেকে পুকুর খনন করা হচ্ছে। একজনে যারা ল্যান্ড প্রপার্টির জায়গা আছে তাদেরকে 4 কানি 5 কানি 10 কানি পর্যন্ত পুকুর করানো হচ্ছে। এই ধরনের আমাদের এই জম্বু জেলা এখন এত ডেভেলপ। আমরা দেখেছি আগে উদয়পুরে আমরা পোনা আনতে হয়, মাছের পোনা। এখন ওই মাছের পোনা এখন এই জম্বু জেলাতে প্রোডাকশন করতেছি। যেমন দান্টিচরের মলসম গয়া, তারা সরকারের মাধ্যমে সব কিছু করা হয়েছে, সরকারের মাধ্যমে সব কিছু প্রোডাকশন করে নেয়, ঘর তর তৈরি করে দিয়েছি। এবং তাই নিজে এখন লক্ষ লক্ষ সিজনে মাছ পোনা প্রোডাকশন করে মাছ পোনা দিচ্ছেন। এখন আরও এই ধরনের বেনিফিশিয়ারি প্রায় 8-10টা বেনিফিশিয়ারি জম্বু জেলাতে মাছের পোনাকে ডিমকে ফুটাইয়া এখানে প্রদর্শন করা হচ্ছে। এত ডেভেলপ হচ্ছে ফিশারি ডিপার্টমেন্ট এই জলাশয় বিষয়গুলো। এছাড়া 2 দিন আর 1 দিন পরেই মানে নির্বাচনের নিঘণ্ট, এবং প্রথম দফার ভোট, পরবর্তী সময় দ্বিতীয় দফার ভোট গণনা কীরকম হবে? অ্যানালাইসিস কী বলছে আপনাদের? ভালো প্রশ্ন করছেন। প্রশ্নগুলো তো আমি নিজেও দূরে আছি। আমার একটা দায়িত্ব দিয়েছিল আমার দলের তরফ থেকে, আমাকে 19 চরিলামতে দায়িত্ব দিয়েছেন। আমি চরিলামে দূর করেছি, ভালো সারা পাওয়া গেছি। এবং মানুষের কাছে গেলে, মানুষের পাশে দাঁড়াইলে, আমরা মোদিজি পাঠাইছেন ঘরে ঘরে যাওয়ার জন্য, কেবা কি পেয়েছে না পেয়েছে আমরা জানার জন্য আমরা গেছি।
প্রশ্ন করি না আমি তো ঘর পেয়েছি, আমি তো টয়লেট পেয়েছি, আমি তো জলের লাইন পেয়েছি। এই ধরনের শতকরা প্রায় 80 জন মানুষের এই ধরনের আমরা প্লাস পাইছি। শুধু চরিলাম নয়, আমার গোলাঘাটেও আমি দূর দিয়েছি, কম না অন্তত আমি 10 থেকে 12 দিন শুধু দূর রেখেছি। আমার পাশে অন্তত 150, 150 এই ধরনের লোকজন নিয়ে, হ্যাঁ, এখন আমরা ত্রিপুরা মতা সহ জুট হয়েছি ত্রিমুখী, ত্রিপুরা মতা MLA-কে নিয়ে আমরা দূরতে বাইরাম। 12 সারা পাওয়া গেছে। সবাই মোদিজিকে ভোট দিব, সবাই মোদিজিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী বানাবো। এবং আমাদের এখানে প্রার্থী যেখানে 40 লক্ষ মুক্তিদাতা, তিনি একটা ত্রিপুরা রাজ্যকে পাথরের মতো CPM কমরেড মানিক সরকার ছিল তখন, তাই না কেঁদে টুকুর করে ত্রিপুরা রাজ্য থেকে হটিয়ে দিয়েছি 2018-তে। এটাই আপনারা তখন শুনতে পারলেন যে নির্বাচন নিয়ে কথা বলেছিলেন প্রাক্তন বিধায়ক শ্রী বীরেন্দ্র কিশোর দেববর্মা মহোদয়, এবং তিনি বলেছেন যে রাজ্যের যে 2টা সিট রয়েছে, আসন রয়েছে, সেটাতে নিশ্চিত বিজেপির জয়। কিন্তু বিরোধী দলের পক্ষে যারা মাঠে ময়দানে রয়েছে এবং যারা বিরোধী দলের সমর্থক, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তারা কি এই ভোটে কতটা কি করতে পারে? দেখেন, বিরোধিতা আমার তাদের জামায়াতের স্তব্ধ হয়ে যাবে। কেমনি বলছি জামায়াতের, যেখানে তারা ইন্ডিয়ান জোট, হ্যাঁ, CPM কংগ্রেস জোট ত্রিপুরা, এবং এই জোট মানুষ দেখেছি, ত্রিপুরারবাসী জানে। আজকে আমরা বিগত দিনে কংগ্রেস CPM যেভাবে ঘষাঘষি, যেভাবে মারামারি, যেভাবে গড় তছনছ করে বাড়ি বামানদারে বাংচুর করে আমরা পূর্বে দেখেছি। আজকে তারা একসঙ্গে জোট প্রার্থী হইয়া ইন্ডিয়ান জোট, তারা এই জোট মানুষ জানে কংগ্রেসের কি অবস্থা। ভারতবর্ষে বড়দবি হয়ে গেছে কংগ্রেস, CPM পায়ের তলা মাটি সরে গেছেন মানিক সরকার, জিতেন চৌধুরী বাবু। আজকে জিতেন চৌধুরী তাই ST হয়ে STর সাথে তিনি দাঁড়িয়ে পাস করতে পারি না, মানুষ জানে, তাই না? ওই জেনারেল সিটে গিয়ে তিনি পাস করেছেন জিতেন চৌধুরী। তাহলে মানুষ দেখেছে ত্রিপুরার 40 লক্ষ মানুষ জানে, CPM কংগ্রেসের নম্বর জানেন। CPM-এর গত 35 বছরে 20টা সিট ST সিটকে পকেটে রাখছে মানিক সরকার। পকেটে রেখে ট্রাইবেলকে যেভাবে ডিপ্রাইজ করেছে, কোনো উন্নয়নমূলক কাজ করিনি। যেমন আমাদের মধ্যে কোনো জাতি ভেদ নাই। বিজেপি দলের মধ্যে কোনো শুধু মেয়ে আর পুরুষ 2টা জাতি। যেমন আমরা এই ব্লকে হয়ে আমি অনেক কিছু কাজ করেছি, মাইনরিটি থেকে শুরু করে আমরা সবাই সমান হারে দেখি। মাইনরিটি আমার নাম কিছু ক্ষেত্রে আমি স্ট্রিট লাইট ব্যবস্থা করে দিয়েছি, যেখানে আপনার কি যেখানে তারা কি ঘর, তাদের যে ঘর যেখানে মোলা টিয়া করে, এটা কি ঘর কত, যেমন আমাদের ওই কিনা কয়, আমার গোলাঘাটি বিধানসভা শেখ সিমনা লুংটাং সলাতকে আমরা এখানে মসজিদে জলের ব্যবস্থা, জলের ট্যাঙ্কির ব্যবস্থা, সেই ব্যবস্থা করেছি। শুধু তাই না, আপনার আরও দেওয়া হচ্ছেন, আমি মাইনরিটির মধ্যেও আরও দেওয়া হচ্ছেন, উমেন্স মেট পর্যন্ত দেওয়া হচ্ছেন। এবং শুধু উমেন্স মেট না, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার আমি মাইনরিটির মাধ্যমেও দিয়েছি। মানে আমাদের কাছে কোনো জাতপাত নাই, কোনো ধর্মের জাতপাত নাই। কিন্তু CPM-এ আমরা দেখেছি জিতেন চৌধুরীর মতো একটা CPM-এর নেতা আজকে মানিক সরকার কই ভোট দিবেন, কোথায় ভোট দিবেন? একে হাত চিনে কংগ্রেসে ভোট দিবেন? এখানে কংগ্রেসের প্রার্থী হয়েছে, কংগ্রেসের প্রার্থী আশিস কুমার সাহা, তাই না? কংগ্রেস CPM কত ঘষাঘষি, তাই না? আজকে হাত চিনে কী করে ভোট দিব? CPM-এ তো ভোট দিত না কংগ্রেস, আশিস বাবুরা আপনার CPM-এ তো ভোট দিত না, কী করে তারা পাস করবো? একটা বিষয়, মানে বিরোধীরা বিভিন্ন জায়গায় বলতে শোনা যাচ্ছে যে রাজ্যে
নতুন সরকার আসার পর, যে বিজেপি সরকার আসার পর যেই উন্নয়নের ধারা বলছেন, সেটা বিগত দিনে যেই উন্নয়ন যাই করা হয়েছে সেইগুলিকে ইমপ্লিমেন্টেড করা হচ্ছে, নতুন কিছু করছে না সরকার। বিগত দিনে যারা এই রাস্তাঘাট এবং হাসপাতাল বিভিন্ন ধরনের কিছু করে গেছেন, স্কুল কলেজ, এগুলিকে ইমপ্লিমেন্ট করছে, নতুন কোনো উদ্যোগ নেই, সেটা কি বলবেন? দেখুন, ভালো প্রশ্ন করছেন। শুনেন, যতই করে না কেন, এটা মানুষ একটা আবাক। 4 লক্ষ ত্রিপুরার বাসীকে প্রধানমন্ত্রী আবাস যোজনা গড় দিয়েছেন। চিন্তা করে দেখো, আমি একটাই শুধু আপনার প্রশ্ন দ্বারা আমি উত্তর দিতেছি। তাহলে তার সত্ত্বেও তারা বছরে কত, তারা যখন 35 বছরে 50,000 গড় দিয়েছে মাত্র। বিরোধীরা সিপিএমরা 50 বছরে 35 বছরে 50,000 গড় দিয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা। তাহলে এই সরকার 5 বছরের মাথায় বিজেপি আইপিএফটি সরকার তখনই 4 লক্ষ উপর ত্রিপুরা রাজ্যে মানুষকে গড় দিয়েছে। কোনো জাতিভেদে ভেদ নাই, শুধু জাতি পুরুষ এবং মহিলা, সেটাই জাতি, আর কোনো জাতি নেই। ধর্ম নর্ম সব নির্বিশেষে যে কোনো ধর্মই করেন, যেমন মাইনরিটি, আমাদের প্রধানমন্ত্রী যেই সিস্টেম করেছেন, তালাক দিয়ে যেভাবে ভিন্ন হয়ে যেত সেই তালাকের ব্যবস্থা সব জাতির কাজ করেছেন আজকে আমাদের প্রধানমন্ত্রী। মানে কল্পনা করতে পারে না, প্রধানমন্ত্রী ছাড়া আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়া কিছুতেই হবে না। আমরা দেখেছি, আমরা পূর্বে অনেক রাজ্যে, এই রাজ্যে সরকার 35 বছর করেছিল, আমরা দেখতে পাচ্ছি। তারা মুখে বলে মানুষকে শুধু লাল ঝান্ডা নিয়ে শুধু মাথায় ঘুরেছেন, কিন্তু মানুষের কোনো উন্নয়ন কাজ করে না। তাহলে আমি সেই বিষয়গুলো আমি একটা আরও কিছু করছি। দেখেন, ত্রিপুরা রাজ্যে কয়টা আঞ্চলিক দল হয়েছে। মানিক সরকার কারণে, দশরথ দেব কারণে আজকে ত্রিপুরা মথা হতে হচ্ছে, আজকে আইপিএফটি করতে হচ্ছেন, আজকে টিউজেস করতে হচ্ছেন, সমাজসাধন ত্রিপুরার টিউজেস করতে হচ্ছেন, এবং তিনি ত্রিপুরার মোটা মহারাজা পদুর কিছু করতে হচ্ছেন। যেমন আপনার টিএনবি করতে হচ্ছেন আপনার বিজয় কুমার রাঙ্খল। এইভাবে এখন আইপিএফটি করতে হচ্ছেন আপনার এনসি দেবপ্রমাতারা। কীভাবে আঞ্চলিক দল হচ্ছেন শুধু তারা কারণে, এই সিপিএম দশরথ দেব মানিক সরকার কারণেই আজকের পাহাড়ে তারা আঞ্চলিক দল সৃষ্টি হচ্ছে। লোকসভা নির্বাচন, প্রথম ভোট এবং দ্বিতীয় ভোট গণনার যে অ্যানালাইসিস, আপনাদের সমীক্ষা কি বলছে যে এবার কি হতে পারে রেজাল্ট? দেখুন, আমাদের পশ্চিম ত্রিপুরার প্রার্থী উনি তো এমনি পাস। কী করে পাস বলছি? যে এখন যে এই নির্বাচন, আবার নির্বাচন মানে কোনো সুস্থ নির্বাচন, এই নির্বাচনে কোনো গ্রাম পাহাড়ে কোনো ডিস্টার্ব নেই, মানুষ হাসি খুশি। এবং বিজেপি যে আমাদের পশ্চিম ত্রিপুরার প্রার্থী বিপ্লব কুমার দেব, ওনার নিশ্চিত পাস হয়েছে। এখন আমাদের প্লাস হবে, ত্রিপুরা মতো আবার জোট হয়েছে। হ্যাঁ, আমাদের রেকর্ড প্রতি জিতবে বিপ্লব কুমার দেব। শুধু বিপ্লব কুমার দেব না, আমাদের 26 তারিখ পূর্ব আসনে যে প্রার্থী, হ্যাঁ, মহারানী কীর্তি সিং দেব বর্মা, উনিও বিরাট বুথে পাস করবেন। কারণ আমরা দেখেছি, পূর্বে দেখেছি, লোকসভা নির্বাচনে হোক, বিধানসভা নির্বাচনেই হোক, নির্বাচনের সময় অনেক কিছু গণ্ডগোল, দলের ডিস্টার্ব, ওই বিরোধী এবং শাসক দল তাদের সাথে বিভিন্নভাবে গণ্ডগোল হয়। কিন্তু এবার এই ত্রিপুরা রাজ্যে সাধারণত 2টা সিট, পূর্ব আসন এবং পশ্চিম আসনে কোনো ডিস্টার্ব নেই, মানুষ খুশি, শুধু সময় অপেক্ষায়, ভোট দেওয়ার জন্য শুধু অপেক্ষায় রয়েছে। 19শে এপ্রিল শুধু সময় অপেক্ষায়। আজকে 18 তারিখ, আগামীকাল নির্বাচন। এই নির্বাচন সুস্থ নির্বাচন, আবার নির্বাচন হবেন এবং কোনো নিশ্চিত আমাদের 2 জন প্রার্থী আমরা বিরাট বুথে, রেকর্ড বুথে জিতব। ধন্যবাদ।
হতাশা না অনুন্নয়ন হয়েছে এলাকা ভিত্তিক? এলাকা আমরা যে জম্পুই জেলা এখন সিপাহী জেলা ডিস্ট্রিক্ট এবং আগরতলাতেও আমরা নিয়েছিলাম এখন আগরতলা, বিশালগড়, জম্পুই জেলা, উদয়পুর সেই আবহাওয়াগুলি কিন্তু ভালোই স্পষ্ট করছে যে আগামীকালকে যে নির্বাচন হতে যাচ্ছে সেখানে ভোটের আশানুরূপ ফলাফল তারা ভাবছেন এবং এখানকার মানুষের যেই দৈনন্দিন জীবনের যে ডেভেলপমেন্ট, যে দৈনন্দিন জীবনের যে চাহিদা সেগুলি সরকার অনেকটা পূরণ করতে পারছেন সেটাই কিন্তু অভিমত করছেন। যে সকল মানুষের সাথে আমরা কথা বলেছিলাম মেজরিটি মানুষ কিন্তু সেটাই বলছেন যে উন্নয়নের জন্যই আমরা ভোট দেব এবং সেই উন্নয়ন কোন দিকে সেটা সময়ই বলা যাবে।